আমি বুঝতে পারি এটা ভালো কিছু না, তাই এমন নাম বলি না। হুজুরকে মিথ্যা বলি, আমি দেখি নাই, মুখে ডেকে রাখা ছিল। আমারও প্রচণ্ড কষ্ট লাগছে। আম্মু কেন এমন করছে? ফুপু আম্মু আমার কথা বিশ্বাস করে না, তাই বাধ্য হয়ে রূপ মামুকে সব বললাম। রূপ মামু আম্মুকে ডাকলেন বিকেলবেলা। আমি লুকে তাদের কথা শুনি। রূপ মামু এগিয়ে গিয়ে আম্মুকে অনেক জোরে একটা ধাক্কা মারলেন। আম্মু গালে হাত দিয়ে কেঁদে দেয়। মামু প্রশ্ন করে, নীলুর সাথে আপনার কিসের শত্রুতা ভাবি? এ বাড়িতে আপনি ওর জন্যই টিকে আছেন, অথচ ওকে আপনি বান মারতে চান। ওইটা কি ছিল আমি জানি না রূপকদা। বড়ভাবে আমাকে দিছে আর বলছে বাড়ির মঙ্গলের জন্য। সত্যি বলতে ভাবি যা বলে আমি না করতে পারি না। বিশ্বাস করেন, সারা রাত আপনি কি করেন? রাতে মানুষ যা করে তাই করি, ঘুমাই। আবার মিথ্যে কথা বলতেছেন। আপনি আমার প্রতি রাগ নীলুর ওপর ঝাঁতাচ্ছেন, তাই না? কসম রূপকদা, আমার সাথে কিছু ঘটে হইতো। আমি জানি না, সকালে নিজেকে এলোমেলো পাই, গায়ে কাপড় থাকে না, আবার হাতে কালি লেগে থাকে। দেখুন, হাতের তালু পোড়া পোড়া, জলে খুব। বলে নিজে 2 হাত দেখালো স্বপ্ন আম্মু। রূপ মামু দেখে জিজ্ঞাসা করে, হুজুরের কাছে যান, আপনার চেহারাও কেমন জানি হয়ে গেছে। আপনি আমার চেহারা খেয়াল করেছেন? অবাক হলাম। নীলু ছাড়া তো আপনার কোনো কিছু চোখে পড়ে না। শুনেন, একা তো আপনি বাচ্চাওয়ালা পুরুষ, তার উপর ধর্মের ঠিক নেই। সারা জীবনে আপনি নীলুপাকে পাবেন না। পাওয়া মানেই কি বিয়ে? আমি সারা জীবন নীলুকে এভাবেই ভালোবাসতে পারবো। ওর বিয়ে যে আপনি ভেঙে দেন আমি বুঝি না ভাবছেন? নীলুকে কেউ ছুঁয়ে দেবে এটা আমি সহ্য করতে পারবো না। আমার না হোক, তবে তার কারো হবে না। রূপ মামু যদি স্বপ্ন আম্মুকে বিয়ে করে তবে আমার জন্য খুবই আনন্দের। কারণ ফুয়া আম্মুকে তাহলে এই বাড়ি থেকে চলে যেতে হবে না, আমাদের সাথেই থাকবে। আমার ভাবনাটা টেকলো না বেশি দূর, কারণ এমন একটা সময় আব্বু আর জ্যাঠো ঢুকলো সাথে। তারা রূপ মামুর কাছে গিয়ে এলো পথের গালাগালি দেওয়া শুরু করে। মুখ দিয়ে অক্ষত গালাগালি করতে লাগলেন। বেশিরভাগ গালি বাচ্চা দিয়ে শুরু হয়, যেমন শুয়োরের বাচ্চা, কুকুর এবং একটা ছিল খাঙ্কি। আমি সেদিন ভয়ে ভয়ে অনেক গালি শিখলাম, তবে শুয়োরের বাচ্চা গালিটা আমার পছন্দ হলো। আম্মু তাদের আটকানোর চেষ্টা করে না, পাশে দাঁড়িয়ে থেকে মুখে তৃপ্তি নিয়ে দেখা যায়। আমাকে এই মানুষটার পেট থেকে বের হতে হলো কেন? আম্মু নিজেও কি সুরের বাচ্চা? রূপ মামু একবার বলেছিল, তুমি মানুষ কিনা কিভাবে বুঝবো? যখন তোমার সামনে কোনো অন্যায় হচ্ছে আর তোমার শরীরের রক্ত টকবগিয়ে ফুটে শুরু করবে, তখন বুঝবে তোমার শরীরের মানুষের রক্ত। আর সেই রক্ত যখন তোমাকে স্থির থাকতে দেবে না, অন্যায়ের প্রতিবাদ করাবে, নিজের বিপদ হবে জেনেও, তখন নিশ্চিত হবে যে তুমি শুধু জন্মগত মানুষই না, অর্জনগত মানুষ। আমি গভীর মনোযোগ দিয়ে শুনে প্রশ্ন করেছিলাম, এটা কি জীবনের সব ক্ষেত্রেই পুরো করবো মামু? মানে সরাসরি যখন যে অবস্থায় আছি সেইভাবেই অন্যায়ের প্রতিবাদ করব? তোমার বোঝাতে হবে প্রতিটা কিসে হবে, মুখের কথাই না, শক্তিতে। যদি শক্তিতে তো হয়, আগে নিজের শক্তি আর প্রতিপক্ষ শক্তি তুলনা করবে। আর যদি কথাই হয়, প্রতিপক্ষের কথার ধার অনুমান করবে। এই দুটা কাজ না করলে মস্তিষ্ক খাটাবে। বুদ্ধি শক্তি চেয়ে বড় শক্তি আর দ্বিতীয়টি নেই। আমি পরের কথাগুলো গুরুত্ব কম দিয়ে লুকোনো থেকে বের হয়ে ধরে মামুর কাছে যাই। মেহেদির আব্বুকে আর জেঠুকে ঠেলে সরিয়ে দিয়ে মামুকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি। মেহেদির আব্বু এগিয়ে এসে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারেন, তারপর পা দিয়ে বুক বরাবর একটা লাথি দিয়ে আমাকে ফেলে দেন ছাদের খসখসা মেঝেতে। 1 মিনিটের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি লম্বা করে শ্বাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। চোখে খোলা দেখি স্বপ্ন আম্মু চিৎকার করে দ্রুত এসে আমাকে ধরেন। ওনার এই কাঁথা চেহারা দেখে আমার আরাম লাগে। আমি চাই আমাকে আরও আঘাত করা হোক, আমার জন্য নিষ্ঠুর মানবিক কষ্ট পাক। আমাকে মারার জন্য রূপম মামুর শান্ত রূপ অশান্ত হয়ে যায়। তেরে গিয়ে মেহেদির আব্বু চল বরাবর একটা ঘুষি মারেন, কিন্তু জেঠু এসে আটকে ফেলে পিছন থেকে। তারপর তারা দুজন মিলে টানতে টানতে মামুকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আর কখনই দেখা হয়নি মামুর সাথে। এই বাড়িতে আমরা দুজনে আপনজনের মাঝে একজন হারিয়ে যায়। আর ফুপু আমার তো আজকাল শরীরে ভালো থাকে না, রোগাশোগা হয়ে সারাক্ষণ উদাস হয়ে বসে থাকেন। আমার সাথে পর্যন্ত কথা বলেন না তেমন।
জিয়ানার কান্না পাচ্ছে। ফুপি কিছুক্ষণ কাঁদলো। নিজের সাথে তুলনা করলে সে অনেক অনেক সুস্থ একটা পরিবেশ পেয়েছে বড় হওয়ার জন্য। অপরদিকে নিবিড় কি পরিমাণ ঘৃণিত পরিবেশে বড় হয়েছে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। তার চারিপাশে শুধু স্বার্থপর আর খারাপ মানুষের বাস ছিল। এমন সব জিনিস বাচ্চা বয়সে দেখে এসেছে যে নিজের মাকেও সে ন্যূনতম সম্মান করতে পারেনি। লেখাটায় বাচ্চা বাচ্চা ভাব আছে, তার মানে সমকালীন সময়ে লিখত। বাচ্চা বয়সে অপরিপক্কতা লেখায় স্পষ্ট। ডেট দেয়ানে দেখে প্রথমে জিয়ানার বুঝতে কষ্ট হলেও সবটা বোঝাতে পারলো কিছুটা পড়ার পর। একটা খালি পাতা, তারপর লেখা ভেসে উঠলো। আবারও শুরু করলো পড়া। স্কুলের টিফিন পিরিয়ডে আমাদের বাসার দাঁড়ান মামা এসে জানালো বাসায় যেতে হবে, সবার কি এক দরকার। আমরা সেই মামার সাথেই বের হই। দুপুর হয়, রিক্সা পাওয়া যাচ্ছিল না, আর মামা অপেক্ষা করতে না চাওয়ায় আমরা হাঁটা শুরু করি। মাঝ রাস্তায় এসে মামা রাস্তার ঘরের কাছ থেকে পানি কিনে আমাদের 5 জনকেই পান করে দেয়। পানির 1 মিনিট পর আমাদের আর কিছু মনে নেই। তাকে দেখে অজানা অচেনা এক পরিবেশ, কেমন গা ছমছম অন্ধকার আচ্ছন্ন। আমি আশেপাশে তাকে সবাইকে খুঁজতে থাকি, কেউ নেই। অন্ধকারটা এমন খুটখুটে, নিজের শরীরটাও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মশাল হাতে করে কিছু মানুষের আনাগোনা শুনতে পাই, কিন্তু তবুও তাকাতে পারছিলাম না। ধোয়ার তেজ প্রচণ্ড হয়, চোখ জ্বালা করতে থাকে। হাত দিয়ে চোখ কসলাতে পারছিলাম না, কেননা হাত পেছন থেকে পিছমোড়া করে বাঁধা ছিল। তবু এক চোখ বন্ধ করে অপর চোখ দিয়ে অল্প একটু দেখার চেষ্টা করি। আমার থেকে কয়েক 1 হাত দূরে রনিজনি ভাই, মেহেদি আর সবার শেষে রাফিন্দা অচেতন হয়ে পড়ে আছে। মাথা ঘুরে পরিবেশটা বোঝার চেষ্টা করি। লম্বা লম্বা 10-12 জন মানুষ আলখাল্লা পরে আগুনের মশাল হাতে একটা কালো স্তম্ভের চারপাশে চক্কর কাটছে, আর মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করতে চলেছে অনবরত। সবার মুখ কালো মুখোশ দিয়ে ঢাকা। একসময় সবাই থেমে যায়। এরা একে অপরের সাথে ইংরেজিতে কথা বলছিল। অপর পাশ থেকে 4 জন লোক কাঁধে করে একটা কফিন নিয়ে এলো। সেই কফিনের ভেতর থেকে একটা সাদা কাপড়ের লাশ বের করলো 2 জন ধরে, আর চারপাশে বিশ্রী গন্ধে পেটের নাড়ি ভরে কেঁপে ওঠে। আগেই বাড়িতে দেখা নানা কর্মকাণ্ডে আমি বুঝতে পারছিলাম এরা আমাদের বাড়ির ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত। সেই খারাপ লোকগুলো একে একে অনেকগুলো গ্রুপ নানা অদ্ভুত জিনিস নিয়ে হাজির হলো সেই একই স্থানে। এর মাঝে এক গ্রুপ এনেছে 4টা মেয়ে, সবাই অল্প বয়সী, তবে কারো গায়ে একটা সুতাও নেই। আমি আড়ষ্ট হয়ে বসে আছি, কিন্তু আমার শরীরের নিম্নভাগে কোনো সাড়া পাচ্ছিলাম না। আচম্বিতে লেখা শেষ হয়ে গেল। পুরোটা ডায়েরি ফাঁকা, তবে লাস্টের একটা পেজে লেখা। আমি আমার ভাইদের বোঝাতে পারিনি, যারা চলে যায় তাদের এই জীবনের জন্য দুঃখটা শেষ হয়ে গেল, আর যারা থেকে গেল তারা জলে পড়ে মরে। যে ফ্যামিলির প্রতি আমার প্রবল আগ্রহ ছিল, সেই ফ্যামিলির প্রতি এখন ঘৃণা আসে আমার। কারণ ফ্যামিলির কালচার এমন একটা জিনিস যারা নিজেদের সম্মানের জন্য সন্তানদের কোনো বিপদে এগিয়ে আসে না, বরং সন্তানদের অভিযোগে অভিযুক্ত করে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় তারা। এমন ফ্যামিলি দিয়ে আমি করবটাই কি? মকুর যে কেউ নেই, সে বেঁচে আছে না, বরং তার কষ্ট একটাই, পরিবার নাই। এইটা পরিবার থেকে না থাকার চেয়েও ভালো। এই ডায়েরি বন্ধ করে লাইট অন করে যেখানে ছিল সেখানে রেখে দেয়। আবার একটু ভালোভাবে খোঁজে অন্য কিছু আছে কিনা। বাকি কিতাবের ফাঁকে ফাঁকে চারিপাশ ভালোভাবে দেখলো জিয়ানা। অনেকগুলো ছোট ছোট হাদিসের বইয়ের সাথে ছোট্ট 4 ইঞ্চির একটা পেট খাতা। খাতাটা এনে জিয়ানা যা দেখলো নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। জিয়ানার অনেকগুলো ছবি ছোট ছোট করে পিন করা, সাথে নিচে প্রতিটা ছবির কাহিনী লেখা, পাশে লেখা ধন্যবাদ তালহা, এই ছবিগুলোর জন্য তোর উকিল বাবু হতেও রাজি আছি। হঠাৎ তার মনে হলো নিবিড় আর তার মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিখুঁতভাবে মিল। প্রতিটা ছবি দেখে জিয়ানা হাসে, ছবিতে হাত বুলিয়ে নেয়। কেন জানি বুকে একটা টান টান লাগছে। রাফিন যদি অন্য কেউ হতো, যেই হাত তোকে ছুঁয়েছে সেটা কেটে কুত্তাকে দিয়ে খাওয়াতাম। কুত্তার বাচ্চা রাফিন জেনুইনলি একটা বাস্টার্ড, সবাইকে শুধু ইউজ করতে চায়। তবে এইবার আর হচ্ছে না সেটা। তোর বাবাই তোর সবচেয়ে বড় বাধা। জিয়ানা আর রাফিনের সাইকেলে বসা ছবি। জিয়ানা থামে। নিবিড়ের কিছু কথা সে বুঝতে পারছে না। অপর পাতায় যায়। হাসলে যে তোমার চোখেও হাসে, সেটা কি জানো চাঁদ? বস্তিতে বসে জিয়ানার খিলখিলিয়ে হাসার ছবি। মাঝে মাঝে মনে হয় তুমি আস্ত একটা ফিনিক্স পাখি, যার আলোয় আলোকিত নিবিড়। কিন্তু মাঝে মাঝে মনে হয় ফিনিক্স তো রূপকথার গল্পের পাখি, বাস্তবে যার অস্তিত্ব নেই। সাথে জিয়ানার করুণ মুখের একটা ছবি। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওইসব ভালোবাসা বলতে কিছুই হয় না, সব সময়ের চাহিদার নাম। আজকে যদি তোমাকে হাতে নাগালে পেতাম, থাপড়িয়ে পিন্ডি বের করে দিতাম। অসভ্য পাগল মেয়ে কথাকার। জিয়ানার মারামারির একটা ছবি। কলেজ স্ট্রিটের কিছু ইফটিজারদের কেলিয়েছিল কিছু মেয়েকে দেখে স্ল্যাং বলায়।
পুরো ক্যাম্পাসের একটা মাছিও শুকনি নিবিড়কে পূর্ণ দৃষ্টিতে যেখানে তাকাতে না পারে, সেখানে পুস্কো একটা মেয়ে কথায় কথায় তুই তুকরি করে। মাঝে মাঝে মন চায় এর কলিজাটা বের করে দেখি কত বড় সেটা। জিয়ানা নিবিড়ের পায়ে কিক করার সময় ছবি পাশে ছোট করে লেখা। ধন্যবাদ তালহা, এই ফালতু ছবিগুলো তো সংরক্ষণে রাখার জন্য। এই মেয়েকে একদিন জিজ্ঞাসা করব, সে কি খাবারে তুলে খায়? শরীর এমন তুলতুলে কিভাবে হতে পারে একটা মানুষের? যেখানে হাত রেখেছে সেখানে ডেবে যাচ্ছিল, ভয়ে শক্ত করে ধরার সাহস হয়নি। কি এক মুসিবত! মেয়ে শরীর দেখলেই যেখানে আমার হাত নিষ্পিস করে, থাপিয়ে ন্যাকামি বের করে দিতে যেখানে মন চায়, সেখানে এই মেয়েকে চাপ দিয়ে ধরতেও আমার ভয় লাগে। এই দিনে দেখতে হলো বেঁচে থাকতে আমার। নিবিড় জিয়ানাকে কোলে করে হাসপাতালে নেওয়ার সময় ছবি একটা পাতায় লেখা। কবে জানি এই পাগল মেয়েটাকে টুপকো ধরে গিলি ফেলি। প্রভোকিং স্মেল। পরের পাতায় নেপচুনের হিরে আমার ব্যক্তিগত চাঁদ, শাদি মোবারক। নিবিড় আর এলোমেলো জিয়ানা পাশাপাশি বসা তাদের বাসার সোফায়। ৭২ বার না, ৭২ লক্ষ কোটি বার কবুল এ পাগল মেয়েটাকে। বিয়ের সময় নিবিড়ের রেজিস্ট্রেশন খাতায় সাইনের ছবি, পাশে থমথমে মুখে জিয়ানা বসা। বিয়ের প্রথম রাত এতটা অকল্পনীয়ভাবে কাটবে আমার জানা ছিল না। আমার ফ্ল্যাটের চারপাশ জিয়ানাময় ছিল। আমার নাসার গন্ধে শুধু জিয়ানার স্মেল, আমার গলায় আর কপালে আমার সদ্য বিবাহিত স্ত্রীর স্পর্শ। কোনো ছবি নেই। নিজেকে আজকাল বড্ড অলস লাগে, তাই তো জিয়ানা নামের এক চোরাবালিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছি। তবুও নিজেকে এখান থেকে বের করতে ইচ্ছা হচ্ছে না। জিয়ানার হাত নেড়ে নেড়ে কথা বলছে, নিবিড় মনোযোগ দিয়ে তার কথা শুনছে। এত অধিকার, এত জোর, এত উৎকণ্ঠা, লাস্ট আমার জন্য কি হয়েছিল মনে নেই? জিয়ানার কান্না মাখা মুখে নিবিড়কে টেনে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে আনিস মামার পোড়া বাড়ির সামনে থেকে। আমার জিয়ান কাঠি, তুই যতই বুদ্ধিমান হও, ভেতরে তুমি অনেক সরল। তোমার সাইকেলের স্পিড আমার ক্লাবের সামনে এসে আপনি তার গতি কমায়, অথচ তুমি নিজের গতি কমিয়ে একবার তো কাবলিওয়ালার নিকট আসতেই তো পারো। নিবিড়ের ক্লাবের সামনে জিয়ানার সাইকেলের ছবি। জিয়ানা থমকায়। নিবিড় কি জিয়ানার প্রতি দুর্বল? হ্যাঁ অবশ্যই। এসব কথা, এসব ভাবনা কেউ এমনি এমনি ভাবে না। তবে এই লোকের বাহির যে আপাদমস্তক ইস্পাতের মতো, তার ভেতরে এত অনুভূতি কবে জন্মালো? খাতায় লেখা শেষ। মনোবিজ্ঞানীরা বলেন যে শিশু স্নেহের মাঝে বড় হয়, সে ভালোবাসতে শিখে, কিন্তু নিবিড়ের ব্যাপারটা আলাদা। সে প্রচণ্ড ভায়োলেন্সে বড় হয়েছে। নীলুফা ইয়াসমিনের গাইডে হয়তো ওর ভেতরে চমৎকার সেই সত্তাটা এখনো বেঁচে আছে, কিন্তু বাহিরে কয়েক ধাপের ইস্পাতের প্রলেপ পড়েছে। জিয়ানা বসে পড়ে ফ্লোরে। তার শরীর ভালো লাগছে না, হয়তো মনটাই ভালো না। লজিক্যাল মানুষের মনের কথা কখনোই স্বীকার করবে না, তারা বলবে শরীর খারাপ। তাই মস্তিষ্কে দুঃখের হরমোন বেশি উৎপন্ন হচ্ছে। সেই সাথে জিয়ানা শপথ নিল তারা হারানো মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে, ওনার সুখকে সত্যিকারের সুখী বানাবে। ভুলে হোক, প্ল্যানে হোক, কিংবা ভাগ্যের চরম বাস্তবতা, একবার যখন জড়িয়েই গেছে স্বপ্নীল নিবিড় নামের অদ্ভুত ব্যক্তিটির সাথে, সেহেতু জিয়ানা এই সম্পর্ককে একটা সুযোগ দিবে। মিনিট 5 পর খাতাটা বুকে নিয়ে জিয়ানা উঠে দাঁড়ালো। সিক্রেট রুম থেকে বের হয়ে বুকশেলফ লক করে কলমটা জায়গা মতো রাখে। তারপরে এই রুম থেকেও বের হবে, তখনই মেন দরজা খট করে শব্দ করে খুলে নিবিড় ভেতরে ঢুকে। জিয়ানাকে লক রুম থেকে বের হতে দেখে নিবিড়ের চোখ লাল হয়ে ওঠে। হাতে চাবি সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে ঝড়ের গতিতে জিয়ানার কাছে চলে যায়। নিবিড়ের গতিতে জিয়ানা হালকা ভয় পায়। এমনিতেই গোপনে কৃত কাজে মানুষের সাবকনসিয়াস মাইন্ড দুর্বল থাকে, এখানে জিয়ানার সাথেও সেটাই হলো। তবে মুখের এক্সপ্রেশনে পরিবর্তন এর আগেই ডান গালে এক টনের একটা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের গতিতে জিয়ানা ছিটকে ওয়ালে বাড়ি খেয়ে সেখান থেকে ফ্লোরে পড়ল। জিয়ানা একেবারে প্রস্তুত ছিল না, বিধায় আঘাত বেশ জোরেই পেল। চড়ে ঠোঁট কেটে রক্ত পড়া শুরু হলো। কপালের এক পাশ ফুলে উঠল। নিজের ব্যথা উপলব্ধির আগে নিবিড় ফ্লোরে পড়ে থাকা জিয়ানার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে দুই গাল একসাথে চেপে ধরে গর্জে উঠে প্রশ্ন করে, কিভাবে ঢুকেছ এই ঘরে? কারো ব্যক্তিগত লোক রুমে ঢুকতে যে পারমিশন লাগে সেটা কি তুমি জানো না? নাকি বিন্দুমাত্র ম্যানার্স নেই? হাউ ডিয়ার ইউ ইডিয়েট! নিবিড়ের গর্জনে মক্কু আর জেনি দ্রুত ভেতরে ঢুকে। তারা অন্য বাইকে আশায় নিবিড়ের পেছনে ছিল। জেনি জিয়ানাকে পড়ে থাকতে দেখে দৌড়ে কাছে যায়। মক্কু কাছে গিয়ে নিবিড়ের হাত থেকে জিয়ানাকে ছাড়িয়ে আনে। নিবিড় রাগে কোবরার মতো ফসফস করছে। জিয়ানার ঠোঁটে রক্ত দেখে জেনি কান্না করে বলে ওঠে, চল আমার সাথে, এখানে কোনো জানোয়ারের সাথে তোর থাকা লাগবে না, আজ তোর কোনো কথাই শুনবো না, ওঠ। জিয়ানা জেনির হাত ছাড়িয়ে হেসে বলে, জানোয়ারকে জান বানানোর জন্য হলেও কোথাও যাচ্ছি না আপি, ঠিক আছি আমি। আর ভুলটা আমারই, ওনার প্রাইভেসি নষ্ট করেছি আমি। জিয়ানার কথা শুনে মক্কু জল ঝুলে পড়ল। নিবিড়ের রাগ হঠাৎ অবাকে কনভার্ট হয়। অপরদিকে জিয়ানা ফ্লোর থেকে উঠে জেনিকে ইশারা করে বলে, কথায় কথায় কাঁদলে তোমাকে পাক্কা ভেটকি লোচন লাগে আপি। তারপর মক্কুর দিকে তাকিয়ে বলে, ভাই সব ঠিকঠাক?
কেমন চলছে আপনাদের নতুন জীবন? সলিড রোম্যান্স নাকি আমাদের মতো WWE বা ওয়ার্ল্ড রেসলিং? কথা শেষ করে জেনির গায়ের ওড়না দিয়ে ঠোঁট মুছে বলে, বসো তোমরা আপি। এত রাতে কোথাও কেউ বেড়াতে আসে নাকি? আমরা বিবাহিত হলেও কাইন্ড অফ ব্যাচেলর। আমাদের ঘরে ঘরোয়া কিছুই নাই, দুঃখিত, তোমাদের কিছু খেতে দিতে পারবো না। কপাল ঘষতে ঘষতে কমন ওয়াশরুমে ঢুকে আর নিবিড় থমথমে মুখে ফ্ল্যাটের বাইরে বের হয়ে যায়। মুখ্য তার পিছু পিছু ছুটে। অপরদিকে জেনি হাঁ করে তাকিয়ে আছে। এই কোন জিয়ানাকে দেখলো সে? মার খেয়ে নিজের ভুলের কথা বলছে। আমি নিজের ভুল ঠিক যত দ্রুত ক্যাচ করতে পারবো, সেই ভুল শুধরে যত তাড়াতাড়ি নিজেকে বদলাতে পারবো, তবেই অন্যকে বদলানোর আশা করতে পারবো। সম্পর্ক ভাঙার চেয়ে সম্পর্ক সুন্দর করা সহজ না? বলে জিয়ানা জেনির কোলে শুয়ে পড়ে। জেনি ফুলে উঠে কপালে হাত বুলিয়ে বলে, মানলাম তোর ফিলোসফি, কিন্তু নানু একটা কথা বলে, স্বামীর যত্নে 40-এর বুড়ি হয় ছুরি, আর অবহেলায় 16 বছরের ছুরি হয় বুড়ি। যে পুরুষ যত যত্নবান তার নারী তত ভাগ্যবান। আল্লাহ কেন তোর ভাগ্যটা এমন লিখেছেন? হয়তো আল্লাহকে দোষ দিও না তো আপি। নিজের ভাগ্যকে মেনে নেওয়ার মেয়ে তো তুই না জিও। কোথায় গেল তোর ফাইটিং স্পিরিট? কার সাথে ফাইট করব বলতে পারো? নিজ সত্তার সাথে ফাইট করা যায়? আমি যার অংশ, তার পূর্ণ অধিকার আছে আমাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করার। হ্যাঁ, সেটা ভালোবাসার ব্যবহার হবে। এখানে তো সেটা নেই, তাই না? প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে না? যেহেতু ভালোবাসে না তাই আঘাত করছে, সিম্পল। এভাবে মার খেলে তো মরে যাবি। সে তোকে কষ্ট দিতে চাচ্ছে আর তুই 2 হাত বাড়িয়ে সে গ্রহণ করছিস। যাবো, সমস্যা কি? আমি বেঁচে থেকে কার কি উপকার হচ্ছে? তাছাড়া জিয়ানাকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারও নেই। জীবন কি ছেলে খেলা? না, একদমই না। আমার জন্য অবশ্যই মেয়ে খেলা। জেনি জিয়ানার বাহুতে আলতো চড় দিয়ে বলে যে, ফাইজলামি বাদ দিয়ে সিরিয়াস হ। একবার শান্ত মাথায় ভেবে দেখ। পুলিশে কমপ্লেন কর, ডিভোর্স নে, ফ্রিলি লাইফ লিড কর। এত অল্প বয়সে জীবন এভাবে থেমে থাকতে পারে না। প্রতিদিন তো আয়ু ফুরাচ্ছে, থেমে আছে কই? সুখকে ছেড়ে যেতে পারবো না, উনি অসুস্থ। আমার মেয়ের যদি ফোবিয়াটা কাটে তবে সেটাই হোক। হি নিডস লাভ। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসার ঘাটতি থাকার জন্যই তো আর এমন। আর সম্পর্কে যে মূল্যবান কিছু এই ধারিত্রে পড়ে নেই আপি। এমন কোনো ইস্যুকে স্বামী স্ত্রীর উপর গুরুত্ব দেওয়া উচিত না। এমন গোড়াদের মতো কথা বলছিস কেন? লাইফে এনজয়মেন্টের ব্যাপার আছে না? সেটা পাবি তুই কখনো নিবিড়ের কাছে? তোর মতো একটা মেয়ে ভালো একটা হাজবেন্ড ডিজার্ভ করে। জীবন এত ক্ষুদ্র যে প্রতিটা মুহূর্তই এনজয় করতে হয়। সেই মুহূর্তটা হতে পারে আনন্দের কিংবা বিষাদের। আর আমি কি ফুলের গন্ধে ঘুমিয়ে যাওয়া রাজকুমারী, যার জন্য টক বগিয়ে ঘোড়ায় চড়ে কোনো রাজকুমার আসবে? তাছাড়া ওইসব অলম্বুস রাজকুমার আমার পছন্দ না। সুখী ঠিক আছে। ঠিক আছে, কোন দিক দিয়ে? পারবে তোকে সুখী করতে? বিবাহিত পুরুষের কামনার শেষ নেই, কিন্তু আমার জামাইয়ের কামনার শুরুই নাই। এমন এক্সেপশনাল মানুষ আছে কোথাও? হেসে খেলে বিন্দাস চলে যাবে। হেয়ালি করছিস? লাইফ নিয়ে এত হেয়ালি কিভাবে করিস? আর সব জায়গায় লজিক চলে না। এত লজিক্যাল মানুষ আমার পছন্দ না জিও। তুমি ইমোশনাল, আমি লজিক্যাল। মানুষ মানেই এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত। আমি তোমার ইমোশনকে ছোট করে দেখছি না আপি, কিংবা দেখার সুযোগও নেই। কিন্তু আমি ইমোশনালি ভাবতে পারি না। ইমোশন আসবে আর যাবে, কিন্তু লজিক স্থির। আমি বিয়ের দিন থেকে সুখকে লজিক্যাল স্বামী হিসেবে মেনে নিয়েছি। এমনকি এই মুহূর্ত থেকে লজিক্যাল ভালোবেসেও ফেলেছি। ভালোবাসা লজিক দিয়ে হয়? আমার হয়। তোর ভেতরে যে একটা হাহাকার আছে সেটা কি তুই জানিস? হ্যাঁ, মধুর হাহাকার। ওসব ছাড়ো আপি, আমাকে এটা বলো তো, বিবাহিত মেয়েদের সবচেয়ে বড় পরিবর্তন কি? ডিটেলস বলবে। ইনক্লুড ইষ্টু পিষ্টু। প্রতিদিন সকালে গোসল করতে হয়, তাই না? জিও, আরে বলো না। আচ্ছা, তোমরাও ইষ্টু পিষ্টু করেছো? কেমন? জেনি মুখ চেপে ধরে পিঠে চড় লাগিয়ে বলে, বেয়াদবের বেয়াদব। বড় বোন মানে না কেন? তোর জামাই নাই? এতই গান গাইলি তাকে বলবি? মুখ চেপে ধরায় জিয়ানা কুকিয়ে উঠলেও কণ্ঠে দুষ্টুমি ছাপ এনে বলে, ভালো বুদ্ধি দিয়েছো তো, কিন্তু কিভাবে বলবো? এই ভণ্ড নেতা চলেন, আমার ইষ্টু পিষ্টু করি, এটা বলবো?
জেনি আর জিয়ানা খিলখিলিয়ে হেসে ওঠে। জিয়ানার হাসি ভেতরে রুটিন, সে ওই নীতিতে চলে। পৃথিবীতে এমনিতেই তো কষ্ট দুঃখে শেষ নেই, অহেতুক সে কেন আরও একটা কষ্ট বাড়াবে? তাছাড়া সে জেনে গেছে নিবিড়ের মনের কথা। এখন মুখে যতই অস্বীকার করুক, জিয়ানা তো এর শেষ দেখেই ছাড়বে। বেটা রোবটকে প্রেম শেখাবে, কিন্তু জিয়ানা নিজেই তো গতানুগতিকভাবে প্রেম করতে জানে না। তার ভাষায় প্রেম মানে একজন আরেকজনের সাহারা হওয়া, যাকে ভালোবাসি তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া, যাকে ভালোবাসি তার মানসিক শান্তির কারণ হওয়া, যাকে ভালোবাসি তাকে বিনা বাক্যে বিশ্বাস আর ভরসা করা। মনে মনে আরেকটা কথা ভাবলো, নিবিড়ের ফোবিয়ার ঘটনা এখনও ক্লিয়ার না, তবে ছোটবেলায় তাদের কিডন্যাপের সময় ভায়োলেন্স কিছু দেখেছে যা তার মস্তিষ্কে স্থায়ীভাবে বসে গেছে। এখন জিয়ানার বাকি কথাগুলো জানতে হবে, তাকে যেতে হবে নূর ম্যানশন। অপরদিকে চাবি নিতে এসে নিবিড়, জিয়ানা আর জেনি সম্পূর্ণ বাকচিত শুনে চোখ বন্ধ করলো। হনহনিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে মক্কুকে বলল, ঝামেলা শেষ হলে সাইকিয়াট্রিকের কাছে যাব, মনে করিস, অ্যাজ সুন অ্যাজ পসিবল। মক্কু নিজের কানকে বিশ্বাস করতে পারল না। নিশ্চিত হওয়ার জন্য কানে আঙ্গুল দিয়ে নাড়া দিয়ে জিজ্ঞাসা করে, ভাই, আমি কি ভুল কিছু শুনলাম? নিবিড় মক্কুর মাথায় চাপটি মেরে বলে, এইবার ঠিক শুনেছিস। আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি হইলাম। আর যদি পুলিশি ঝামেলা না হয় তাহলে আজকেই চলেন। দেখা যাক। বলেই মক্কুর হাত থেকে আকাশের বাইকে চাবি নিয়ে নিজেই বসে বলে, চল শহরটা চক্কর দেই। আজ কেন জানি পাখি হয়ে উঠতে ইচ্ছা হচ্ছে, কিংবা শঙ্খ ছিল আদলে একটা ঘড়ি। মেঘের দোলের কাছে গিয়ে ফিসফিসে বলতে ইচ্ছা করছে, শুকনীল নিবিড়ের একজন আছে যে তাকে নিয়ে ভাবে। নিবিড় শুধু নিবিড়ের না, সে সুখ। মক্কু খুশিতে নিবিড়কে জড়িয়ে ধরে। নিবিড় মক্কুর শার্টের কলার ধরে দূরে সরিয়ে বলে, আজ থেকে শুকনীল নিবিড় একজনের প্রাইভেট প্রপার্টি। নো ঝাপটাঝাপটি, দূরে সর। বাসর করে এত আনন্দ লাগে নাই আজ আপনার চেহারা দেখে যতটা লাগতেছে। নিবিড় মুখটা থমথমে করে ফেললে মক্কু কান ধরে বলে, অতি আবেগে বলে ফেলেছি ভাই। ইটস ওকে মকু, চল নিরিবিলি শহরটা ঘুরি। জনগণ বিপ্লবীকে পছন্দ করে, কিন্তু বিপ্লবীর সাথে রাস্তায় নেমে আন্দোলন করা বড্ড অপছন্দের। আবার একজন বিপ্লবী ঠিক যতটা সমাদৃত হয় লোক সমাজে, ঠিক উল্টোটা হয় সেই বিপ্লবী যখন রাষ্ট্রনায়ক হয়। ইতিহাস সেটাই বলে। মাও সেতুং, ফিদেল কাস্ট্রো আর শেখ মুজিবুর রহমান প্রমুখ ব্যক্তিরা ছিলেন সফল বিপ্লবী, কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা নিয়ে যত অভিযোগ। একসময়ের কঠিন সফল বিপ্লবীরা ক্ষমতার লোভে গণতন্ত্রকে পরিবারতন্ত্র বানিয়ে উঠেছেন। কঠিন সব ফ্যাসিস্ট ক্ষমতার স্বাদ এতটাই বেশি যে ক্ষুদ্র একজন মানুষ নিজেকে ভাবতে শুরু করে সর্বে সর্বা। তাই ক্ষমতায় টিকে থাকতে করে চলে যত অনাচার। তাই দেশের মানুষ বিপ্লবীদের পছন্দ করলে অনেকে রাজনীতিবিদদের পছন্দ করে না। তাদের সকল অপরাধ যেন ওপেন সিক্রেট। কোনো ভালো ঘরের সন্তানকেও এসব নোংরা রাজনীতিতে বাবা মারা জড়াতেও দেন না। আকাশের পরিবারেও একই চিত্র। বাবা মা স্বনামধন্য ডাক্তার হলেও ছেলে ভার্সিটিতে উঠে জড়িয়ে গেছে সস্তা রাজনীতিতে। ধরে বেঁধেও আটকানো যায়নি। এ নেতা তার অন্তপ্রাণ। নেতার কথা শিব খেরের বাণীর মতো। ক্লাবই তার ঘর সংসার। নিবিড়ের কাছে অনুনয় বিনয় করেও লাভ হয়নি, উল্টা আকাশ বাবা মার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। একটা বিশেষ সার্জারি করে মিডনাইটে ডাক্তার সুভান লাউন্সে বসে কফি পান করছিলেন। তখনই নিউজে আকাশের গুরু নিবিড়ের কুকীর্তির গুণগান চলছিল। স্থানীয় থানায় মামলা হয়েছে এই কথা শোনার পরই আকাশের নাম্বারে ফোন দিলেন। ফোন সুইচ অফ। সেফটির জন্য আকাশের ব্যাচমেট তালহান নম্বর রেখেছিলেন। এই একটা ছেলেকে ওনার পছন্দ, পোলাইট আর ইন্টেলিজেন্ট ছেলেটা। দরিদ্র হওয়ায় ক্লাবের খরচ কে পড়াশোনা চালায়, এই জন্য না চাইতে হয়তো পলিটিক্সে জড়িয়ে গেছে। ফোন রিসিভ হতে চমৎকার বিনয়ের সাথে সম্পূর্ণ সালাম দিল তালহা। তারপর আকাশের দিকে ফোন বাড়িয়ে পা দিয়ে ঠেলে দিল। আকাশে ঘুমে ঢলছিল চেয়ারে বসে। ফোন হাতে নিয়ে বলে, কইয়া ফালান। দিন দিন বাসাটাও নষ্ট হয়ে যাচ্ছে তোমার আকাশ। 5 মিনিটের মাঝে বাড়ি ফিরবে, এর যেন নড়চড় না হয়। 5-5 ফিরা হয় কিনা সন্ধ্যা আপু, কট খেয়েছি যদিও বুয়া সব। ক্রিমিনালি যে তোমরা করো সেটা তো একজন ব্লাইন্ড পাবলিক বুঝবে। সারাদিন ড্রিঙ্ক করা, রাস্তাঘাটে মেয়েদের টিচ করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসবই তো তোমাদের প্রধান কাজ, রাইট? না আপু, ওগুলো জুনিয়ররা করে, আমরা এখন সিনিয়র হয়ে গেছি। ভদ্র কাজগুলো আমাদের আন্ডারে। তোমার পারমিশন লাগলে কইও, করা দিমুনি। ফোন দিয়ে ভালো করেছ, আমার মাথার জিমজিমানি তুমি আর তোমার বউ ছাড়া আর কেউ কমাতে পারে না। নিজ পিতার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকু গিলে ফেলেছ। তোমার লেখাপড়া করার দরকার নেই। ভিসা রেডি করে দেব চাচ্চুর কাছে, বাইরে চলে যাবে, গিয়ে কামলাগিরি করবে, তবুও এই অধপতন দেখতে পারছি না। ওকে করো, আমিও একটা বউ জোগাড় করি, হানিমুনে যাব।
ও হ্যাঁ, জেলে পুরলে দেখতে যাও, কিন্তু না গেলে আমি মাইন্ড করব না যদিও। আলাপু। বলেই ফোন কেটে দেয় আকাশ। ছোট থেকে সে একাই মানুষ। গভর্নেন্স দিয়ে কি আর বাবা মায়ের স্বাদ পাওয়া যায়? তবে পুরো শৈশব ঘেটেও কোথাও মনে পড়ে না ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ডের কথা, একসাথে ছুটির দিনটা কাটানোর কথা, কিংবা একবেলায় আব্বু আম্মুর মাঝখানে বসে আহ্লাদ করে মিল নেওয়ার কথা। তার রোবোটিক জীবনে একমাত্র অর্জন বেস্ট স্কুল অ্যান্ড কলেজ, বেস্ট টয়েস, বেস্ট ড্রেসেস, বেস্ট গেম সেট আপ, বেস্ট ফুড। কিন্তু সব ছাপিয়ে যায় যখন দেখতো স্কুলের অন্য বাচ্চারা নিজের বাবা মার আঙ্গুল ধরে গাড়ি থেকে নামতো। তাদের পরিবারের কথা শুনে আকাশ স্বপ্ন দেখতো তার বাবা মা একটু সময় বের করে তাকেও স্কুলে দিয়ে যাচ্ছে, কিংবা সবাই একসাথে রেস্টুরেন্টে বসেছে। হ্যাঁ, তাদেরও একসাথে বিভিন্ন ইভেন্টে যাওয়া হয়েছে, ওই তো ডক্টর অ্যাসোসিয়েশনের নানা প্রোগ্রামে, যেখানে সব ডাক্তার আর তাদের ফ্যামিলি থাকতো, কিন্তু বাচ্চাদের আলাদা কিট জন্য বাচ্চা রাখা হতো। আকাশের ব্যস্ত বাবা মা নিজ ক্যারিয়ার নিয়ে প্রচুর সিরিয়াস ছিল, সেই সাথে সিরিয়াস ছিল ছেলেকে বেস্ট লাইফ দেওয়ার। কিন্তু সন্তানের জন্য সেরা উপহারই যে হচ্ছে বাবা মার সময় দেওয়া, সেটা কজন বাবা মা জানেন। আকাশ অভ্যস্ত ছিল ওই লাইফেই, কিন্তু ভার্সিটিতে এসে এসে খোলা আকাশ দেখছে, মুক্ত বাতাসের গন্ধ পেয়েছে কড়া ব্যক্তিত্বের একটা ভরাট গলার পুরুষকে, যে তার আইডল। সুকনীল নিবিড়কে দেখে সে তার প্ল্যান মোটিভ সব বদলিয়ে ক্লাবে যোগ দেয়। এই ক্লাবটায় তাকে শান্তি দেয়। শখানেক রিলেশন করেও কোনো মেয়ের মাঝে যা পায় না এই ক্লাব, এই ভাই ব্রাদার, তার সেই শান্তির জায়গা। তাছাড়া নিবিড়ের হসপিটালিটি, ছোট ভাই হিসেবে পরম স্নেহ, ভুলের জন্যে কড়া শাসন, সঠিক গাইডলাইনের জন্য এই ক্লাবটাকে নিজের পরিবার মনে হয়। অবশ্যই সে শুনবে বাবা মার কথা, কিন্তু ভার্সিটি লাইফ সে নিজের মতো করে লিড করতে চায়। নিবিড় ঘন্টাখানেক ঘুরে আবারও বাসার নিচে এসে দাঁড়ায়। মক্কু নিবিড়ের দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে বলে, ভাই, আপনারই বউ, কাছে যাইতে বুধ শুক্র গ্রহে হিসাব করা লাগবে না? নিবিড় মক্কুর দিকে আর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে। কটা বাজে? 3:30। নিবিড় সিঁড়ি বেয়ে উঠা শুরু করলো। মক্কু তার পেছন পেছন। ঘুমে ঢুলুঢুলু দারোয়ান মেকি হেসে দিয়ে রাখলেও মনে মনে গালিগালাজ করছিল। নিবিড় ফ্ল্যাটে ফিঙ্গারপ্রিন্ট লক খুলে শটান ঢুকে যায়। ড্রয়িং রুম ফাঁকা হওয়ায় বেডরুমে উকি মেরে দেখে দুই বোন ঘুমে কাঁদা। নিবিড় মক্কুকে ইশারা করে, তোরটাকে ওঠা। এত রাতে উঠাউঠি কি ঠিক হবে ভাই? ওরা যেমনে ঘুমাচ্ছে ঘুমাক, আমরা ড্রয়িং রুমে বসি। নিবিড়ের চোখ লাল করা দেখে মক্কু আর কথা না বলে রুমে ঢুকে জেনিকে কোলে করে সোফায় বসে। নড়াচড়ায় জেনির ঘুম ছুটে যায়। সোজা হয়ে বসে মক্কুর দিকে কটমট করে তাকায়। সেই অবস্থাতেই মক্কু টপাটপ জেনির গালে চুমু খায়। যতক্ষণ না সেই কটমট চাহনি নরম হয় ততক্ষণে চুমুর ঝড় চলতেই থাকে। নিবিড় নিজের পরিধেয় বস্ত্রের উপরিভাগ খুলে ফ্লোরে রেখে জিয়ানার পাশে শুয়ে পড়ে। কাটা ঠোঁট আর ফুলে ওঠা কপাল দেখে নিজের উপরই রাগ হয়। নিজের রাগের যদি একটু কন্ট্রোল সে করতে পারত আজ, তবে সবার সাথে অল্প হলেও সুসম্পর্ক থাকতো। পরক্ষণে জিয়ানার ঘুমন্ত তেলতেলে মুখের দিকে তাকিয়ে শিথিল হয়ে আসে মন মেজাজ, আস্তে করে আওড়ায়। পূর্ণিমার রাতের আকাশের চাঁদ আর তোমার মুখখানে যেন একই রকম। গভীর রাতে বিশ্ব যখন নিদ্রামগ্ন, চাঁদ তখন আকাশে আর চাঁদ তখন আকাশে, আর তুমি ঘুমন্ত। আমি ভাবি দেখবো কাকে, চাঁদকে নাকি তোমাকে? জিয়ানা চোখ বন্ধ রেখেই বলে, আজ পূর্ণিমা না, যত সব ভাওতাবাজি। নিবিড় না চমকিয়ে হেসে বলে, জার্নালে না পড়ে অ্যাক্টিং করতে পারতে। আপনিও পলিটিক্স না করে কবি হতে পারতেন। কথাই আছে, কবিরা হেঁটে গেলে গদ্যকারদের রাস্তা ছেড়ে দিতে হয়। অনেক সম্মানের সেই পথ, আমার সেই যোগ্যতাই নেই। পলিটিক্স করতে যে কোনো যোগ্যতা লাগে না, সেটা ইনডিরেক্টলি স্বীকার করলেন। লাগে, অনেক অনেক কূটনৈতিক চিন্তা লাগে। সেই চিন্তা যার বেশি, সে এই ফিল্ডে টিকে থাকতে পারে। আপনাকে না জানিয়ে ওই ঘরে ঢোকার জন্য দুঃখিত। এবার আপনিও মাফ চান। সরি। জিয়ানা ফট করে উঠে বসে বড় বড় চোখে তাকিয়ে বলে, ওরে বাস, এটা কি দি গ্রেট সুকনীল নিবিড় নাকি? তার আত্মা কোনটা? নিবিড় মুচকি হেসে জিয়ানাকে এক হাতে টেনে নিজের কাছে এনে বলে, কি জানলে ওই ঘর থেকে? আপনার মাইন্ড অনেক থ্রিল, অধিকাংশ জানতেই পারিনি। অতি চালকি করলে অনেক সময় সহজ জিনিস চোখে পড়ে না, মাঝে মধ্যে সহজ চিন্তা করে দেখবা। জিয়ানা ভ্রু কুচকে ভাবে, সহজ কঠিন সবই তো অ্যাপ্লাই করেছে। নিবিড় আরো বলে, কাল হয়তো আমার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হবে, আর না হয় শেষ হয়ে যাবে। তোমাকে এই ফ্ল্যাটে রাখা উচিত হবে না। কিছুদিন আড়ালে থাকতে হতে পারে তোমায়, অন্তত আমি যতদিন ভেজাল মুক্ত না হচ্ছি। কাল কি হবে? কট খেয়েছেন? ভুয়া নিউজের উপর ডিপেন্ড করে মামলা হয়েছে। সমস্যা সেটা না, তবে রেজাল্ট সরকার সমস্যা। সবাই তার পালতু তো,
তার সুরেই তার লেখার লিরিক্স গাইবে সবাই সমস্বরে। আপনি কি সরাসরি তাকে এক্সপোজ করতে চেয়েছিলেন? হুম। ভূত এখানেই। বড় গাছ কাটার আগে মগডালে একটা মই বাঁধা হয়, প্রথমে, তারপর ডালপালা সব ছেটে ফেলা হয়, সর্বশেষ গোড়ায় কাটা হয়। তবেই মাঝে যত শক্তি হোক, আফটার সাম টাইম আপনা আপনি ভেঙে পড়ে। ক্লিয়ারলি বলো। ওনার বড় মেয়ের জামাইয়ের জাল টাকার ব্যবসা আছে, সেটা এক্সপোজ করুন। ছোট মেয়ে যত প্রকার ড্রাগস আছে সব নেয়, পুত্র আমেরিকায় মেয়েবাজি করে বেড়ায়, আর স্ত্রীর চাকরির জন্য মোটা টাকার কমিশন নেয়। ওগুলো কম বেশি সবাই জানে, তবে প্রমাণ নেই। প্রমাণ আমি বের করে দেবো আপনাকে, আগে আপনি বলুন আপনার উদ্দেশ্য কি? ক্ষমতা? স্থানীয় নির্বাচন। হুম, জাতীয় নির্বাচন। চড়াক করে উঠে বসে জিয়ানা অবাক হয়ে জিজ্ঞাসা করে, বুর্জোয়া শক্তির কাছে আপনি মামুলি এক ইনসান, কই আগরতলা আর কই নিবিড়তলা। বুর্জোয়া কথাটা শুনে নিবিড়ের হাসি পেল, হাসি সংবরণ করে জিজ্ঞাসা, কেন? আমাকে তোমার মামুলি ইনসান মনে হলো? জাতীয় নির্বাচন করতে শত কোটি টাকা খুঁজবে, আছে আপনার এত? নেই, কিন্তু হয়ে যাবে। কিভাবে? জিয়ানার গলায় প্রচুর কৌতূহল। নিবিড় সেটা বুঝে জিয়ানাকে টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে বলে, যৌতুক নেব শ্বশুরবাড়ি থেকে। ওই হলো, শ্বশুরবাড়ি তো নেই, আবার যৌতুক। নাইস জোক। বলুন আপনার প্ল্যান কি? ভয় নেই, আমি আপনার বিপক্ষে নির্বাচন করব না। নিবিড় জিয়ানার গলায় নাক ডুবিয়ে বলে, বাপের নাম কাটিয়ে হিউজ চাঁদাবাজি করব তোমার কথা মতো, বোঝায় শক্তির কাছ থেকে। কাইন্ড অফ ব্ল্যাকমেল। খুবই সাধ্বী। নিজেকে হীরার মতো বানান, তবে দেখবেন টাকা ছাড়াও কাজ হয়ে যাবে। হিরে হয়ে কী লাভ? সে নিজেই তো স্বার্থপর, যে নিজেই জলজল করে কিন্তু অন্যকে আলোকিত করে না। অপরদিকে 10 টাকার মোমবাতি নিজে পড়ে কিন্তু অন্যকে আলো দেয়। ফালতু লজিক পুরাই। একটা ফু দিলেই মোমবাতির কেরামতি কেল্লাফতে। অন্তর হীরার মতো করতে বলেছি, ক্ষমতায় না যেই 2 নম্বরই চিন্তা। আমি নিজেই আপনাকে ভোট দেব না, যদি চেয়ার পেয়েও যান মোটা মোটা নেগেটিভ নিউজ ছাপাবো আমি জার্নালে, দেখে নিয়েন আপনি। দেবে না ভোট? কবি নেহি। আমি দেই ভোট। বলেই নিজের বিশাল হাত জিয়ানার উদরে বিচরণ করে। শোন, এমন কসলাকসলি কেন করছেন? তুমি কসলা কসলি জিনিস, তাই। আমি কি পিংপং বল নাকি? সুখ ছাড়ুন। 5 মিনিট চুপচাপ থাকো, আমার ভালো লাগছে। অতঃপর জিয়ানা চুপচাপ হয়ে যায়। এইভাবে রিকোয়েস্ট করে বললে সে কিডনিও দিয়ে দিবে। দাড়ির খোঁচা আর সুরসুরি, এমনকি জিয়ানা সেই অবস্থায় অনড় হয়ে প্রশ্ন করে, আপনার মামু শ্যামল হাসানের সাহায্য নিচ্ছে না কেন? ওনার কথা মনে হলো কেন? নিবিড় কথা বললে তার ঠোঁট জিয়ানার গ্রীবাদেশে আকুলি বিকুলি করে। এতে জিয়ানা পায়ের আঙ্গুল খিচে রেখেছে, বলতেও পারছে না তার সুরসুরি লাগছে। কি এক মুসিবত নিজের অনুভূতি সাইডে রেখে বলে, কারণ উনি আপনার শত্রু। শত্রু সবসময় মিত্র হওয়ার কারণ নেই। তাছাড়া মেরুদণ্ডহীন প্রাণী কখনোই সুফল বয়ে আনে না। মামা যেদিকে মেঘ সেদিকে মুখ করে রাখে। ওনার সাথে আমার পুলিশের আগা করা পার্থক্য। এক পর্যায়ে জিয়ানা খিলখিল করে হেসে দেয়। নিবিড় মুখ উঠিয়ে আবছা অন্ধকারে নেশাগ্রস্ত হয়ে সেই ঝংকার করা হাসি দেখে। ঠাঠা করে রুমের ওয়ালে বাড়ি খাচ্ছে প্রতিটা হাসির ইকো। এর চেয়ে শ্রুতিমধুর আর কোনো শব্দ পৃথিবীতে আছে বলে নিবিড় খুঁজে পেল না। জিয়ানা নিবিড়ের তাকানো দেখে হাসি থামিয়ে বলে, দেখুন, আপনার দাড়ি খোঁচা আমার সুরসুরি লাগে। নিবিড়ের মুগ্ধতায় ভাটা পড়ল। কপালে কয়েকটা ভাঁজ এনে প্রশ্ন করে, তোমার আমাকে ফিল করা উচিত, তা না এই মতে কেউ হাসে? ফিলের সাথে হাসির কোনো সংযোগ আছে? নাই তো। তাহলে ফিল করা আর হাসা একসাথে জায়েজ? জায়েজ টেনে ব্যাপারটাকে মিসলিং থেকে বাঁচানোর জার্নালিজমের বৈশিষ্ট্য। আচ্ছা ধরলাম ফিল করছো, কোথায় দেখি? জিয়ানা নিজের পা নিবিড়ের কাছে এনে পায়ের আঙ্গুল দেখিয়ে বলে, এই যে এখানে। ফিলে তারা কুকড়ে যায়। নিবিড় অপর হাতে খপ করে পা টেনে ধরে। আরে পা কেন ধরছেন? ছাড়ুন। রাস্তাঘাটে আমাকে এই পা দিয়ে অনেক কিক দিয়েছো, এখন আবার এত আদব? আপনার কৃতকর্মের জন্যই তো খেয়েছেন। বাড়াবাড়ি একদম পছন্দ না আমার। নিবিড়ের পা ছেড়ে আবার জিয়ানার গ্রীবায় মুখ রেখে লম্বা শ্বাস টেনে শরীরের অর্ধেক ভর জিয়ানার উপর ছেড়ে বলে, আমি অনেক ক্লান্ত জিয়ানা, একটু ঘুমাই এখানে। জিয়ানা কিছু বলে না। মিনিট 3 পর নিবিড়ের নিঃশ্বাস ভারী হয়ে আসে। জিয়ানার শরীর ঝিরঝির করে। নিবিড়ের এক হাতের উপর জিয়ানা শোয়া, আরেক হাত দিয়ে জড়িয়ে রেখেছে জিয়ানাকে। জিয়ানার অনুভূতি ঝিরঝির থেকে শিরে পরিণত হয়।
পাবলিক বাসে পুরুষ ঘামের গন্ধে নারী বুড়ি উল্টে আসতো, অথচ নিবিড়ের শরীরে নিজস্ব পুরুষালী ঘ্রাণটা কেমন ভালো লাগছে তার। নিবিড়ের এত কাছে আসাটাও আজ খারাপ কিংবা অস্বস্তি লাগছে না। নিবিড়ের ঘুমন্ত মুখটা দেখে নিজের মুক্ত হাতে তার চুলে বিচরণ করে, এক ঝাঁক মাথা ভর্তি চুল। প্রথম দিকে জিয়ানা নিবিড়ের চুল দেখলেই মন চাইতো ধরে ঝুটি করে দিতে, আজ ধরে দেখলো চুলগুলো বেশ স্মুথ। জিয়ানা চুলও এতটা স্মুথ না। হাত বুলাতে বুলাতে নিজেও নিবিড়ের হাতের উপর মাথার ভর ছেড়ে দেয়, মনে মনে ভাবে, আপনি কাছে আসলে আপনাকে ফেরাবো না কাবলিওয়ালা। আপনার সমস্ত কথা আমার জানতে হবে, আর আপনার মুখ দিয়েই শুনবো সবটা। একসময় জিয়ানারও চোখ লেগে আসে, ঘুম ছুটে কলিং বেলের ঠং ঠং শব্দে জিয়ানা নিবিড় দুজনাই উঠে বসে। নিবিড় নিজের ফোন বের করে দেখে 9টা বাজে। কত বছর পর সে একটানা স্মুথলি ঘুমালো সে হিসেবে গেল না, বরং ঘুমের মেডিসিন জিয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ আমার জিয়ান কাঠি, এখন যেতে হবে। বিখ্যাত চিত্রশিল্পী রিনোয়ার বলেছেন, দুনিয়াতে অনেক অসুখ, আমি আর একটু অসুখ তৈরি করে যাব। মানুষ দুঃখ শুধু তৈরি করতেই না, নিজের দুঃখটাও সবার মাঝে ভাইরাসের মতো ছড়িয়ে দিতেও পছন্দ করে। অনেকে বলে দুঃখ ভাগাভাগি করলে সেটার ধার কমে, কিন্তু আসলে ব্যাপারটা সব ক্ষেত্রে সত্য না। যার সাথে ভাগ করা হয় সাময়িক সময়ের জন্য, সে নিজেও দুঃখের সাগরে সাঁতার কাটে। তাই দুঃখ ভাগ করার আগে 10 বার ভাবা উচিত, কারণ সবার হিলিং সিস্টেম একরকম কাজ করে না। কারো দ্রুত, আবার কারো ধীরে কাজ করে। জিয়ানা দ্রুত কাজ করে, কিন্তু জেনির ধীর। জিয়ানা চাকচাক করে নিজেকে একটা শক্ত কলসে আবৃত করে শটান হয়ে দিব্যি ঘুরে ফিরে। শোকের ছায়া তার মাঝে পড়ে না। আপাতত তার বন্দি দশার সমাপ্তি হয়েছে, সে মুক্ত বিহঙ্গ। তাই এলাকাটা একটা চক্কর দিচ্ছে, ভেতরে ভেতরে সুপ্ত কিসের যেন টানাপোড়ান চলছে। হঠাৎ ভালনারেবল ফিল হচ্ছে। মাত্র কয়েক ঘন্টা নিবিড়ের সঙ্গে জিয়ানাকে কেমন ডিপেন্ডেবল বানিয়ে দিয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ে একটা, মাথা ঠান্ডা রেখে আবারও ভেবে চলল কিছুক্ষণ আগের ঘটনা। দরজায় শব্দ হলে নিবিড় উঠে ড্রয়িং রুমে যায়, মুখকে ইশারা করে লক রুমে ঢুকতে বলে, আর জিয়ানাকে বলে দরজা খুলতে, কিন্তু তারা যেন ভেতরে প্রবেশ না করে। নিবিড় ফ্রেশ হয়ে বেরোচ্ছে। জেনি ঘুমে ঘুমে এদের ইশারা ইঙ্গিতের কনভেনশন দেখে চলেছে। জিয়ানা দরজা খোলার সাথে সাথে 4-5 জন খাকি পোশাকধারী আইনের লোক দেখতে পায়। একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, সুকনীল নিবিড়ের ফ্ল্যাট না এটা? ওনাকে ডাকুন। জিয়ানার মনে হলো এর নাকে অনায়াসে 3টা ছিদ্র হতো, 2টা ছিদ্র কম হয়ে গেছে, এখন অনেক জায়গা খালি পড়ে আছে। এই এক অদ্ভুত গুণ তার। ক্ষমার ভুল দ্রুত চোখে পড়ে। যেমন আয়নার সামনে দাঁড়ালে তার নিজের নাকের ত্রুটি সবার আগে চোখে পড়বে, এই জন্যে আয়নায় দেখে না। নাক থেকে চোখ সরিয়ে লোকটার সম্পূর্ণ চেহারার দিকে তাকিয়ে বলে, জি, ওনারই ফ্ল্যাট, কিন্তু আপনারা এখানে কেন? ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমাদের সাথে থানায় যেতে হবে। দেখান ওয়ারেন্ট। আপনি কে? ওনার স্ত্রী। পুলিশটা জিয়ানাকে উপর নিচ দেখে বলে, স্ত্রী বলে তো একেবারেই মনে হচ্ছে না। আপনাকেও দেখে পুলিশ মনে হচ্ছে না। লোকটা গলা ঝেড়ে বলে, ওনাকে ডাকুন, 1 মিনিট সময়। আসার আগে ফোন দিতেন, উনি রেডি হয়ে বসে থাকতো, তাহলে আপনাদের কষ্ট করে উপরে উঠতেও হতো না, 1 মিনিটেই পেয়ে যেতেন। পুলিশের লগে মস্করা? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, বন্ধুর সাথে মশকরা করব না তো কি তার বাপের সাথে করব? ওসি হাবিবকে ফোন দিন, ওয়ারেন্ট ছাড়া সুকনীল নিবিড় কোথাও যাচ্ছে না। ওনাকে স্যাক করা হয়েছে, নতুন স্যার আজকে জয়েন করবে। জিয়ানা অবাক হলেও জিজ্ঞাসা করলো, 1 বছরও হয়নি উনি এই থানায় এসেছেন, ওনার রেকর্ড থেকে সব ভালো, তাহলে চেক করা হয়েছে কেন? সেসব আপনার জেনে কাজ নেই, আপনি আপনার হাজব্যান্ডকে ডাকুন, না হলে আমরাই ভেতরে ঢুকবো, পালাতে দেওয়া যাবে না। ওয়েট, ওখানেই দাঁড়ান। উনি কোনো ছিচকে পাতি নেতা না, কিংবা গুন্ডা না যে পুলিশ দেখে পালাবে। ক্রিমিনাল সবাই আমাদের চোখে সমান। ক্রিমিনাল, অভিযুক্ত আর অপরাধী আলাদা, আপনি দুটাকেই এক করে ফেলছেন না? আগে তো প্রমাণ হোক উনি সত্যি অপরাধী, আগেই আপনি সিল মেরে দিচ্ছেন ক্রিমিনালের। হ্যাঁ, আপনি বেশি সময় নষ্ট করছেন, আর আইন আমাদের শেখাতে আসবেন না। বেশি ঝামেলা করলে সন্দেহের খাতিরে আপনাকেও অ্যারেস্ট করব। আপনি 6 মাস ট্রেনিং করেই আইন শিখে গেছেন? আমি 2 বছর থেকে পড়ছি, পাঠ্যগত বইয়ের বাইরে অসংখ্য আইন মস্তিষ্কে মজুত করেছি। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? দেখুন ম্যাডাম, আমরা উপর মহলের অর্ডারে চলি, আমাদের অর্ডার ফলো না করলে চাকরি থাকবে না। দয়া করে ওনাকে ডাকুন। জিয়ানার এবার পছন্দ হলো পুলিশের কথা, তাই বলল, ঠিক আছে দাঁড়ান, উনি ফ্রেশ হচ্ছেন। রুমে এসে দেখে নিবিড় ঝটপট গোসল করে নিয়েছে, ভেজা শরীর ঠিক মতো মুছেও নিয়ে অমনি শার্ট হাতে নিয়েছে। জিয়ানা টাওয়েল নিবিড়ের হাত থেকে নিয়ে পিঠ মুছতে মুছতে বলে, ওসি হাবিবকে চেক করেছে, ব্যাপারটা আমার ভালো লাগলো না। হঠাৎ ওসি পরিবর্তন কেন থানায়? ওদের পছন্দ অনুযায়ী ওসি না হলে কিচ্ছু করতে পারবে না, তাই। নেক্সট যে আসবে সে নিশ্চিত হতে সুপারিশপ্রাপ্ত কেউ। যতই সুপারিশপ্রাপ্ত হোক নেক্সটেই থাকে। তুমি কিছুদিন জেনির বাবা মার সাথে থাকো, ওখানটায় অনেক মানুষের বাস,
ফলে হঠাৎ কোনো বিপদ হওয়ার পসিবিলিটি কম নেই। আর এক্সাম ছাড়া ভার্সিটি যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপর কাবার্ড খুলে ড্রয়ার থেকে একটা নতুন ফোন আর একটা ক্রেডিট কার্ড বের করলো। পাশে নিবিড়ের রিভলভারটা রাখা। জিয়ানার হাতে কার্ডটা দিয়ে বলল, আমাদের বিয়ের ডেট আর আমাদের নাম্বার পিন। প্রাইভেট পড়াতে হবে না, যা খরচ এখান থেকে করবে, নো ডেলিভারি। আর এটা তোমার ফোন, নাম্বারও নতুন, আগের আইডি কোনোটাই নেই, সব ডিলিট করে দিয়েছি। আপাতত সব কিছু থেকে দূরে থাকবে। জিয়ানা সুবোধ মেয়ের মতো হাতে নেয় কার্ডটা, তারপর বলে, আপনার রিভলভারটাও দিয়ে যান তাহলে, ওইটার তো এখন আর কাজ নাই। বানরের হাতে লাঠিতে আমাকে পাগলে কামড়িয়েছে তো। জিয়ানা কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে, বানর? আমি বানর হব কেন? হলে আপনি বানর, লেজ তো আপনার আছে, সামনে বা পেছনে ব্যাপার না। নিবিড় শার্টের ভাঁজ খোলা বাদ দিয়ে কিছুক্ষণ থেমে চিন্তা করে, তারপর চোখ ছোট ছোট করে বলে, অসভ্য মেয়ে, হায়া শরম কিচ্ছু নেই না? শরমে কি গরম ভাত জুটবে? একটা কথা মাটিতে পড়তে দে না, সাবধানে থাকবে। আর এত আনাচে কানাচে যাবে না। আকাশ মুখোছাড়া অন্য করে থাকতে আগ বাড়িয়ে কোনো স্টেপ নেবে না, মনে থাকবে? জিয়ানা হ্যাঁ না কিচ্ছু বলে না। নিবিড় জিয়ানার হাত থেকে টাওয়েল কেড়ে নিয়ে বলে, হয়েছে, বউগিরি দেখাতে চাইলে ফ্রেঞ্চ কিস দিতে পারো। অবশ্য ফ্রেঞ্চ কিস দিতে হলে বারবার প্র্যাকটিস করতে হয়। তারপর এগিয়ে এসে জিয়ানার দুই চোখের পাতায় উষ্ণ চুমু এঁকে বলে, অ্যাঞ্জেল কিস দিলাম, বিদায়ের সময় এ কিস দেওয়া হয়। 16 ক্যাটাগরির কিস আছে, সবগুলো শিখে রাখবে, আমি ফিরে এসে যেন সব পাই। জিয়ানার চোয়াল ঝুলে গেছে বেশ খানিকটা। পুলিশ দরজার দাঁড়িয়ে আর এই লোক বউকে চুমুর ক্লাস নিচ্ছে। জিয়ানাকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে নিবিড় জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, ভুলেও থানা বা জেলখানার আশেপাশে যাবে না, আমার সাথে দেখা করার কোনো দরকার নেই। আর তোমার পাকনামিও করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি নিজে সাবধানে থেকো। তারপর হাতে ফ্ল্যাটের মেন দরজার চাবি দিয়ে বলে, আসছি, আল্লাহ হাফেজ। জিয়ানা পেছনে ডেকে বলে, আপনি অসুস্থ, অনেক বেশি বড় অসুখ আপনার। আপনার এই রাজনীতি আরো বেশি অসুস্থ, এজন্যই আমি রাজনীতি পছন্দ করি না। নিবিড় ঘুরে মুচকি হেসে বলে, রাজনীতি পছন্দ করা জিনিস না, আর তাছাড়া তুমি রাজনীতি পছন্দ করবে কেন? তোমার পছন্দের সব জুড়ে শুকনীল নিবিড় হোক। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। তারপর দরজা খুলে বের হয়ে যায়। এই প্রথম নিবিড় জিয়ানাকে রেখে আগে চলে যাওয়ায় তার ভালো লাগে না। উল্টো সূক্ষ্ম সূচর মতো হৃদয়ে কিছু গাঁথার যন্ত্রণা অনুভব করলো। জিয়ানা দ্রুত বারান্দায় যেতে যেতে ভাবে, আল্লাহ সবাইকে উজাড় করে দেন না, কাউকে কাউকে যেটুকু ছিটে ফোটাও দেন সেটাও নির্দ্বিধায় কেড়ে নেন। এবং বারান্দায় দাঁড়ানোর সাথে সাথে যা দেখে সেটা বিস্ময়কর। ক্লাভার ভার্সিটির সব ছেলেপেলে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে নানা স্লোগান দিচ্ছে। নিবিড় ভাই আসছে, রাজপথ কাঁপছে। এরা কি আগে থেকে জানতো নাকি? নিবিড় শটান দৃঢ়চিত্তে হেঁটে যাচ্ছে। লোকটার সত্যি আলাদা একটা ব্যাপার আছে, সবার মাঝে তাকে কেমন চোখে পড়ছে। শরীর থেকে হাত দুইটা ফাঁকা রেখে হাঁটে, ঝুলন্ত হাত দুটো একটুও নড়ে না। হেঁটে পুলিশের ভ্যানের কাছে গেলে সকলে ঘিরে ধরলো নিবিড়কে, সাথে নানা স্লোগান। নিবিড় ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। রিপিট হচ্ছে বারবার, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মিথ্যাবাদী দালালের হুঁশিয়ার সাবধান, বাধা দিলে লাগবে লড়াই, এই লড়াইয়ে জিততে চাই। নিবিড় হাত উঁচু করে কয়েক সেকেন্ড পরে চারিপাশ একেবারে শান্ত হয়ে গেল। নিবিড় বেশ গলা উঁচিয়ে ভাষণ দেওয়া শুরু করলো। আসসালামু আলাইকুম, আমার সেনাশিস ভাইয়েরা, তোমরা আমার শক্তি, এই এলাকার শক্তি। এই শক্তি কখনোই মিথ্যার সাথে আপোষ করেনি, আর ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ। আমি শুকনীল নিবিড়, নিতান্তই ক্ষুদ্র নগণ্য একজন মানুষ, কিন্তু আজ তোমাদের এই ভালোবাসায় নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারছি যে তোমরা শত্রুর পাতা ফাঁদে পা না দিয়ে এখানে উপস্থিত হয়েছ। ইনশাআল্লাহ এই চক্রান্ত সকল ষড়যন্ত্র ভেঙে আবার তোমাদের মাঝে ফিরে আসব, এসে আমাদের এই এলাকার উন্নয়নে আবার সামিল হব। নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহসী উদ্দেশ্য সফল করবেন। কোনো প্রকার অহিংসতার কলহল আমি সাপোর্ট করি না, তাই আশা করি তোমরা সকল প্রকার হটকারিতা এড়িয়ে চলবে, ক্যাম্পাস আর এলাকার প্রশাসনিক কার্যকলাপে সাহায্য করবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ পিন অফ সাইলেন্ট থাকলেও এবার একসাথে গুনগুন শব্দে চারিপাশ ভরে যায়। নিবিড়কে ভ্যানে উঠানোর আগে ভ্যানে অন্যান্য ছেলেপেলে উঠে ভরে গেল। তারাও নিবিড়ের সাথে জেলখানায় যাবে। জিয়ানা এ প্রথম নিবিড়ের বক্তব্য মন দিয়ে শুনল। অতি সহজ সরল বাচনভঙ্গি নিবিড়ের। কিছু মানুষ আছে না যাদেরকে খুব বিশ্বাস করতে ইচ্ছা হয়, নিবিড় সেই ক্যাটাগরির মানুষ। অল্প এটুকু ভাষণে জিয়ানাকে হিপনোটাইজ করে ফেলেছে যেন।
এর মাঝে শুরু হলো পুলিশের লাঠিচার্জ। উড়াধুরা পিটিয়েও একজনকেও ভ্যান থেকে নামাতে না পেরে সামনের পুলিশ ফট করে নিজের সিটে নিবিড়কে বসে দরজা লাগিয়ে দেয় আর গাড়ি ভর্তি সকল ছেলেপেলে সহই গাড়ি যাত্রা শুরু করে থানার অভিমুখে। রাজায় রাজায় যুদ্ধ হলে উলু খাগড়ার প্রাণ যায়। এই কথাটা চিরাচরিত সত্য। নিবিড়কে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার নিউজ পাবলিশ হওয়ার পরই এলাকায় লুটপাটের একটা হিড়িক পড়ে যায়। দোকানপাট, বাজারঘাট, শপিং মল থেকে শুরু করে এমন লুটপাট শুরু হলো চারিপাশে, যেন গৃহযুদ্ধ শুরু হয়েছে। পুলিশ নামকা বস্তা একবার টহল দিয়ে গেলেও 5 মিনিট পর আবার শুরু। খুচরা ব্যবসায়ীরা থেকে বড় ব্যবসায়ীর সবার অবস্থা কয়েক ঘন্টার পথে বসার মতো। সাভারের সকল ক্ষমতাসীন রাজনৈতিক ক্লাবগুলো সংঘবদ্ধভাবে থানা ঘেরাও করেছে। এই সুযোগে প্রতিপক্ষ গ্রুপ পড়া এলাকা অচল করে দিয়েছে। জিয়ানা এই গোলমালের ভিতরে আটকা। সে এক কোনায় ঘাপটি মেরে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল লুটেরাগুলো আসলে কার পক্ষের লোক। সবগুলাই মুখে মাস্ক পরা, তবে চোখ কপালে দেখে জিয়ানা নিশ্চিত এরা লোকাল কেউ না। আর লোকাল হলেও এতদিন এই এলাকায় থাকেনি। একটা সিরামিক আর ফিটিংসের দোকানে ঢুকে ক্যাশ থেকে টাকা নিয়ে বাকি জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দিল লুটেরার দল। জিয়ানা সাধারণ পোশাকে এসেছে। একটা সান ক্যাপ আর মাস্কের খুব প্রয়োজন বোধ করলো এই মুহূর্তে। জিয়ানা কিছুটা পেছনে অনুসরণ করে দলটার। বাজার ছাড়িয়ে বিভক্ত হয়ে গেল সবাই। যে হাত নেড়ে নেড়ে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল জিয়ানা তার পেছন নিল। সাথে আরও 2 জন যোগ হয় সামনের রাস্তা থেকে। এর মাঝে একটাকে জিয়ানার চেনা চেনা লাগছে বেশ। হ্যাঁ, এটা বদি এখন কোন গ্রুপে জিয়ানার জানা নেই, তবে নিবিড়ের প্রতিপক্ষে যে এটা নিশ্চিত। দুপুরে তেজ কমে এসেছে, কিন্তু গোলমালের জন্য চারিপাশ শুনশান নীরবতা। একটা প্রাণীও দেখা যাচ্ছে না। জিয়ানা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেছে এদের পেছন। বাজারের সীমানা পার করে গোডাউন এলাকা এসে বিচ্ছিন্ন দলে সবাই এক হলো। জিয়ানা ওদের কথা শোনার জন্য খুবই আস্তে আস্তে এগোচ্ছে। কিছুটা কাছাকাছি যেয়ে থেমে যায় একটা কথা শুনে। পুরো এলাকা অচল করার নির্দেশ দিয়েছে ভাই। ওনাকে ছাড়া যে এই এলাকা একেবারে অনিরাপদ প্রশাসনকে বোঝাতে হবে। রাতে গোডাউন সব লুটপাটের প্ল্যান সঠিকভাবে করতে হবে। পাশ থেকে একটা মোটাসোটা লোক প্রশ্ন করে, এই লুটপাটের জিনিসগুলা কি আমরা ভাগাভাগি করে নিব? হুর হালারপু, এগুলা সব ভাই জেল থেকে বের হয়ে খুঁজে বের করার বাহানা করে ফেরত দিবে। এটাই পলিটিক্স, বুঝছিস? তোদের কমিশন ভাই সব নিজেই মিটাবে। টেনশন নট। আপাতত জামায় কাপড় বদলে আয় সবাই, যা। সবাই আবার ছড়িয়ে ছিটিয়ে গেল। আর জিয়ানা ভাঙাড়ির বড় বড় বস্তার আড়ালে মিশে রইল স্তব্ধ হয়ে। পলিটিক্স ঠিক কতটা খারাপ জিয়ানা কল্পনা করতে পারে না। শত শত মানুষের এই যে ক্ষতি হলো কতটুকু পুষিয়ে দেওয়া যাবে। নিবিড়ের পলিসি তো জিয়ানার সাথেও যাবে না। জিয়ানা বের হয়ে এলোমেলো হাঁটে। যতই কাছাকাছি আসতে চায় ততই পরিস্থিতি যেন দূরে ঠেলে দেয়। 2 জনকে 2 দিকে। হেঁটে হেঁটে বস্তির দিকে আগায়। উদ্দেশ্য বাচ্চাদের সাথে কিছুক্ষণ হই হুল্লা করা। এটা একমাত্র মন মস্তিষ্ক ভালো করার টেকনিক। মকুরা সবাই থানার সামনে আন্দোলন করে যাচ্ছে সকাল থেকে। প্রেস আর পুলিশের ঠেলাঠেলিতে আগানোর কোনো সুযোগ নেই। দুপুর পার হয়ে গেছে, অনেকক্ষণ হবে। সকালের নাস্তা, দুপুরের খাবারের জন্য মক্কু বার কয়েক রিকোয়েস্ট করেছে দায়িত্বরত পুরুষকে। তারা সাফ জানিয়ে দিয়েছে মার্ডারের আসামির জন্য এখানে কড়াকড়ির আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে মক্কুর মাথা হ্যাং। মার্ডার খুনের আসামি বানিয়ে দিয়েছে তার মানে, তাহলে কোনোভাবেই আগাম জামিন দিবেই না। কোর্টে উঠবে কেস। সাথে অত্যাচার তো আছে। চেয়ারম্যান মামুন ইসলাম 12টার দিকে থানায় এসে উপস্থিত হয়, কিন্তু অনেক রিকোয়েস্টের পরেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। উনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে গেছেন নিবিড়ের কোনো ক্ষতি উনি হতে দেবেন না। মক্কু ওনাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, হত্যা মামলা দিয়েছে স্যার, আপাতত কি আগাম জামিনের ব্যবস্থা করা যাবে? আগাম জামিন কেন? দেখো, কোনো জামিনই হয় কি না। স্বয়ং রেজাউল সরকারের পিছনে কলকাঠি নাড়ছে সেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা নিবিড়ের জেল কিংবা ফাঁসিও হতে পারে। এর মাঝে মক্কু খেয়াল করেনি এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মক্কু আকাশের কানে কানে গিয়ে কিছু একটা বলে। আকাশও ইশারায় কিছু একটা বোঝায়। আকাশ মিনিট 10 পর মক্কুর কানে কানে বলে, ভাই খবর অত্যাধিক খারাপ। প্ল্যান খুব জঘন্যভাবে সাজাইছে। আজকে রাতের মধ্যে এরা ভয়াবহ কিছু করবে। রনিকে বলা হয়েছে ফাইনাল সময় এসে গেছে, রেডি থাকতে, বুঝতে পারছেন? সেই থেকে মক্কু পোলাপান্নি আন্দোলন করে যাচ্ছে। থানার সামনে থেকে এরা নড়বে না। অবৈধ মাদকের চোরাচালান সব 2টা মার্ডার কেসের আসামি সুখলিন নিবিড়। ধর্ষণের পর খুনের অভিযোগ পুলিশ কাস্টাডিতে আছে সাভার 1 নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুত্র নিবিড়।
মুদির দোকানে টিভিতে বারবার একই হেডলাইন বলে যাচ্ছে এক সংবাদ পাঠিকা। জিয়ানা আমলে নিবে করেও থেমে গেল। কোথাও একটা চরম অশান্তি শিখা যেন তাকে পুরাচ্ছে। ফোনটা বের করে কল লিস্টে যায়। কন্টাক্টে 3টা নাম্বার, সুকমুকু আর জেনি। মকুকে ফোন দিয়ে অপেক্ষা করে, কিন্তু পিক হয় না কল। জেনিকে ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ হয়। আপি মক্কু ভাই কই? ওনার কি খবর জানো? সাদিক থানার সামনে, আধা ঘন্টা আগে কথা হয়েছে। ভেতরে কাউকে অ্যালাউ করছে না। এমনি নিবিড় ভাইয়ের বাবাকেও ঢুকতে দেয়নি। তারা সবাই থানা ঘেরাও করে আন্দোলন করছে। পরিস্থিতি মনে হয় ভালো না। নতুন ওসি নাকি খুব রাফ বিহেভ করছে নিবিড়ের সাথে। ও আচ্ছা, রাখি। বলে জিয়ানা ফোন কাটে। ফোনটা ঘুরিয়ে দেখে নামি দামি ফোন কিনেছে, যে ফোনের খুব ক্রেজ সবার কাছে, কিন্তু জিয়ানার কাছে নেই। এইসব বস্তুগত ব্র্যান্ড নশ্বর লাগে। জিয়ানার খচখচানি বা বাড়ে। সন্ধ্যার অলস বেলা মন খারাপেরা ভিড় করে মনের আকাশে কোথাও যেন অদ্ভুত এক শূন্যতা আর হাহাকার বিরাজমান। বস্তিতে গিয়ে মর্জিনা খালার পিচ্চি রবের সাথে খেলে কিছুক্ষণ। নিবিড় তাদের খাবার আর পোশাক দিয়ে ঘোল পাল্টিয়ে ফেলেছে যেন। জিয়ানাকে অন্য দিনের চেয়ে আজ মন মরা দেখে রাব্বি চুমু এঁকে দেয় জিয়ানার গালে। সেই চুমুতে জিয়ানার হঠাৎ মনে পড়ে গতকালের নিবিড়ের অতি আলতোভাবে যত্ন করে ছুঁয়ে দেখার কথা। আচম্বিতে সকল হাহাকার যেন উড়ে যায় পাতলা মেঘের মতো। মস্তিষ্কের নিউরনের থিতিয়ে যাওয়া সচল হয়। মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব মনে মনে বলে, পলিটিক্স নামটাই যেখানে নোংরা, সেখানে এতে জড়ানো ব্যক্তিরা পুত পবিত্র হতে পারে না। নিবিড় নিজের আখেরার কথা আগে ভাববে, এটাই তো স্বাভাবিক। সে একজন উঠতি পলিটিশিয়ান। তার নিজের ক্ষমতা ভারী করার জন্য সে যা করার তাই করবে। মস্তিষ্ক বলে, তুই মায়ায় পড়ে গেছিস সেই ভণ্ড নেতার, তাই তার করা অন্যায়ের উপযুক্ত লজিক খুঁজছিস, জাস্টিফাই করছিস মন মতো করে। অন্যায় তো অন্যায়ই, সেখানে অন্য কথা তো চলে না। জিয়ানার পীড়ন লাগে এই টানাপোড়ানে। সে নীতিগতভাবে পারছেও না নিবিড়কে ঘৃণা করতে, আবার মন থেকেও মেনে নিতে পারছে না। এই দ্বিধাদ্বন্দ্বে টিকতে না পেরে ফোনটা আবার হাতে নিল। মুখস্থ জিয়াউলের নাম্বারে কল দিয়ে একটা নাম্বার চায়। মিনিট 5 পর কাঙ্ক্ষিত নাম্বারে ফোন দিয়ে অপেক্ষা করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি জিয়ানা হক। আপনাকে এই সময় ফোন দেওয়া ঠিক হয়নি, তবুও এক প্রকার বাধ্য হয়ে দিতে হলো আমায়। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার নাম্বারে কিছুক্ষণ আগে ট্রাই করেছি, সেটা আনরিচিভেবল দেখাচ্ছিল। কি জন্য আঙ্কেল? তুমি আগে বলো, তুমি কেন ফোন দিয়েছো? আপনাকে হঠাৎ চেক করা হলো কেন, এটাই তো মাথায় আসছে না। আমার ডিউটির সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর হামলা ইস্যু টেনে এতদিন পর বরখাস্ত করেছে। এটার জন্যই ফোন দাওনি আমি নিশ্চিত। জি ঠিক ধরেছেন, সুকনীল নিবিড়কে থানায় রেখেছে সেটা তো জানেনি, কিন্তু ভেতরের খবর কেউ পাচ্ছে না। সারাদিন চলে গেছে, কাউকে অ্যালাউ করছে না। ওসি হাবিব তাকে ভেতরে খবর জানাচ্ছে বলে ফোন কাটে। জিয়ানা অপেক্ষায় থাকে। ফোনের 5 মিনিট 10 মিনিট করে প্রায় 22 মিনিট পর ফোন আসে, আর জিয়ানা সেকেন্ডে রিসিভ করে কানে উঠায়। জিয়ানা, পরিস্থিতি কিছুটা গোলমলে। আমাকে ভিতরের এক কনস্টেবল জানালো কাল কোর্টে তুলবে নিবিড়কে, কিন্তু মাঝামাঝি রাস্তায় তাদের নির্দেশ দেওয়া হয়েছে এনকাউন্টারের। সাজানো নাটকে নিবিড়কে সরাসরি এনকাউন্টার করা হবে। জিয়ানার দুনিয়া টলে উঠল। মাথায় বারবার ঘুরছে শুধু এনকাউন্টার শব্দটা। রাজনীতিতে অংশগ্রহণের অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্ট দ্বারা শাসিত হওয়ার প্লেটা। ক্ষমতালোভী ছাড়া রাজনীতিতে মানুষ সহজে জড়াতে চায় না। এই জন্য নির্ঝরঝাট মানুষ রাজনীতিতে নেই। বহু প্যাচ বিশিষ্ট ব্যক্তিরা নেতাখাতা হয়ে দেশ চালায়, আর সাধারণ অসাধারণ সব জনগণই শাসিত হয় তাদের দ্বারা। পুরাসভা লন্ডভন্ড করে ফেলেছে নিবিড়ের সিক্রেট গুন্ডা টিম। এর মাঝে বাতাসে খবর ছেপে গেছে যে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। সারাদিনে জিয়ানা রাব্বির ঘরের খাটে বসে আছে অনেকক্ষণ। তার মাথা ভোতা হয়ে গেছে। মক্কুর সাথে কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে ব্রিটেনে গেছেন, তাকে পাওয়া যায়নি। মক্কু চিন্তা করতে না করেছে। তারা সবাই থানার সামনেই আছে। নিবিড়কে বের করলে তারাও সাথে সাথে যাবে। জিয়ানা চিন্তামুক্ত হতে পারছে না। জেনিকে ফোন দিয়ে বিভিন্ন জনের নাম্বার কালেক্ট করলো। তালহা, সজল, মিম, জিয়াউল, ওসি হাবিব, সবার সাথে কথা বলেও কোনো সুরাহা পেল না সে। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙে। অচেনা নাম্বার রিসিভ করে কানে দিতেই শুনতে পেল, আম্মা, আমি আকাশ। জিয়ানা ফোন কেটে দেওয়ার সাথে সাথে আবারও কল এলো। আমি আকাশ, নিবিড় বাইয়ের লোক। আমি আপনার কোন জন্মের আম্মা হই? একবার আপনি বাবি ডাকার পর আম্মা ডাকতে বলেছিলেন। ফাজলামোর মুডে নেই আমি, যা বলবেন ফটফট বলে ফেলুন। আপনার লোকেশন অনুযায়ী একটা গাড়ি দাঁড় করানো আছে, আমরা কোনো সিগন্যাল দিলে উঠে পড়বেন সেটাতে।
আর ভাই থানার ভিতরে আছে, আমরা বাহিরে। সব সেট আপ, অল ওকে, টেনশন নট, উই আর অল ফাইন। আপনি আমার 1 বছরের সিনিয়র না হলে রাজনীতির মাঠ থেকে কান ধরে এনে চাপকে পড়তে বসাতাম। তাহলে আপনি আর ভাই আমাকে দত্তক নেন। জিয়ানা আকাশের কথায় বিরক্ত হয়ে প্রশ্ন করে। খাবার দিতে দিয়েছে? না, কথাই বলে না লারা, এমন ভাব আর খাবার দিতে দিবে? বলে জিহবাই কামড় দিয়ে বলে, সরি ভাবি। গাড়ি রাখার জন্য শুক্রিয়া। বলে কেটে দিল জিয়ানা। সাইকেল ছাড়া জিয়ানা নিজেকে ইনভ্যালিড লাগে। গাড়িটা রাখার জন্য এখন একটু সত্যি ভালো লাগছে। যদিও ছেলেটা কথাটা বেশি বলে, তবুও উপকারী। কিছু মানুষকে বাহির থেকে সরাসরি ভেতর পড়া যায়। এই আকাশ নামের ছেলেটা তেমন কোনো চতুরতা কিংবা ধূর্ততা ছাপ চেহারা নেই। একটু মাস্তান মাস্তান ভাব আছে এই যা। দীর্ঘ রাত শেষে সকাল হয়ে দুপুরও প্রায় শেষ। নিবিড়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। মক্কু আর আকাশের সাথেও কথা হয়নি মধ্যরাতের পর। তাদের ফোন সুইচ অফ। জিয়ানা জেনির ফ্ল্যাটে এসে গোসল করে থমথমে মুখ করে বসে আছে অনেকক্ষণ। কাল থেকে পেটেও তেমন কিছু পড়েনি। রাব্বি রাতে একটা বাটার বান দিয়েছিল। সারাদিন অভুক্ত থাকার পর অল্প খেয়ে উল্টা বমি হয়েছে জিয়ানার। সকালেও পানি খেয়েছে শুধু। গভীর চিন্তায় সে মগ্ন। জেনি পাশে বসে ভাতের সাথে ডাল আর আলু ভাজি মাখাতে মাখাতে বলে, আমি চিন্তাও করতে পারিনি তুই এইভাবে নাকে মুখে কারোর প্রেমে পড়বি। কাল পর্যন্ত তোর লজিক্যাল প্রেম আমার কাছে অদ্ভুত লাগলেও আজ আমি 100% শিওর তুই ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়েছিস। নেখা, মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না। প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও হা করে অল্প ভাত মুখে নেয় জিয়ানা। চিবানোর সময় দাঁত আর চোয়াল যেন লেগে আসছিল। জেনিকে ইশারায় ডালের বাটি দেখায়, মানে আরও ডাল নাও। বেশি ডাল নিলে লোকমা উঠাবো কিভাবে? পিও খাবো, নাও। জেনি হাসে। জিয়ানা নিজস্ব কিছু শব্দ মনে করে। পিউ, ফুটুন, কিচাইন, কিস্তি, ভেটকি, লেচন, চ্যাং মাছ, ফটকা, মাইরি, আরও অসংখ্য শব্দ আছে। আব্বু শুনলে পানিশমেন্ট খেত, তবুও অভ্যাস ছাড়তে পারতো না। জেনি এটা সেটা বলে জিয়ানার উত্তর করে না। যখনই নিবিড় সম্পর্কিত কথা বলে তখনই মনোযোগ দিয়ে শুনে এবং উত্তর দেয়। জেনি হাসে মনে মনে। তার বোন নিজের অজান্তে ভালোবাসায় জড়িয়ে গেছে এক রাজনৈতিক লোকের সাথে। মানুষ সবসময় তার বিপরীত বৈশিষ্ট্যের মানুষের প্রেমেই পড়ে এবং সেটা গভীরভাবে। এটাকে বলে অপোজিট অ্যাট্রাকশন। কোনো ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করা যায় না এই অ্যাট্রাকশনকে। জেনি এক লোকমা মুখে পুড়ে জিজ্ঞাসা করে, কাল তোকে ওইভাবে মেরেছিল কেন আমি জানি। জিয়ানা আর চোখে তাকায় জেনির দিকে, কিন্তু কিছু বলে না। মুখের ভাত দ্রুত চিবোচ্ছে। জেনি আবারও বলে, কিছু কি জেনেছিস? আসলে কি নিবিড় পিটিএসডি পাস্ট ট্রমাটি ডিসঅর্ডারে ভুগছে? নট শিওর, মেইন পার্টি জানতে পারিনি। অনেক ধোঁয়াশায় মোড়ানো লোকটা। কি করবি তাহলে? ভেবেছি কাল পরশুর মধ্যে নূর মেনশনে যাব, কিছুদিন থাকবো সেখানে। ওই বাড়ির প্রতিটা ইতিহাস জানতে হবে আমায়। রাজনৈতিক জটিলতা, জীবনের জটিলতা, এসবের চেয়ে সংসারের জটিলতা অনেক কঠিন। সেখানে স্বামীর সহযোগিতা ছাড়া টিকে থাকা মুশকিল। তুই একাই কোনো সাপোর্ট ছাড়া সেখানে টিকে থাকতে পারবি না। সুখের এই ভেজালটা শেষ হলে হবে। সুখ অবশ্যই প্রোটেস্ট করবে আমায়। জেনির হাত জিয়ানার মুখের কাছে গিয়ে থেমে যায়। অবাক নেত্রে জিজ্ঞাসা করে, তুই নিবিড়ের উপর ডিপেন্ডেবল হয়ে গিয়েছিস জিও। লোকটা তোকে কি করেছে বোন? 2 দিনে নিজের ঘোল পাল্টিয়ে ফেলেছিস। এমন না যে তোকে খুব ভালোবাসে, বিনিময় তোকেও ভালোবাসতে হচ্ছে। সাপ দুধ খেয়ে বিষ দেয়, গরু ঘাস খেয়েও দুধ দেয়, কিন্তু মানুষ ভালোবাসা না পেয়েও ভালোবাসা দেয়। সব কিছু বিনিময়ই হতে হবে কেন? আমি না হয় বিনিয়োগ করলাম, হয় দ্বিগুণ ফেরত পাবো, নয় অশ্বডিম্ব। এমন সময় জিয়ানার ফোন বাজে। কানে নিয়ে উঠে দাঁড়ালো। জেনির অন্যায় মুখ মুছে বলে, সুখকে অন্য থানায় নিয়ে যাচ্ছে, আমি বেরোলাম, বাই। নিস্তব্ধ রাস্তার চারিপাশে ঘন জঙ্গল, বড় বড় শাল গাছ দাঁড়িয়ে আছে বড্ড গর্বের সহিত। সাভারের ছোট কালিয়া করে এই অংশ পরিকল্পিত বনায়ন করা হচ্ছে, তবে এলাকাবাসীর এর অবৈধভাবে গাছ কাটার জন্য বন অনেকটাই হালকা হয়ে গেছে। জিয়ানা ছোট সিএনজি করে ছুটছে সেই রাস্তা ধরে। কাউকে পেল না ফোনে। লাস্ট যে নাম্বার থেকে ফোন এসেছে, রনি নাম সেই ছেলেটাকে জিয়ানা চিনে। তার মারফত জানতে পারে নিবিড়কে সাভার থানা থেকে কালিয়াকোট থানায় নেওয়া হচ্ছে। জিয়ানা সেই ফাঁকে নিরিবিলি রাস্তা ধরে ছুটে চলেছে। মাঝামাঝি এসে ড্রাইভারকে জিয়ানা থামতে বলে, কারণ রাস্তার একপাশে রক্তে ভেজা। জিয়ানা তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে পা লেগে মুখ উপর করে পড়ে যায়। সেই পড়াকে আমলে না নিয়ে উঠে দাঁড়ালো। ফাঁকা শুনশান রাস্তায় এমন রক্তে ভেজা দেহে দেখে তার প্রাণ হু হু করে ওঠে। পেছন পেছন আরেকটা গাড়ি এসে থামে। সেখান থেকে রনি সহ আরো কয়েকটা ছেলে নেমে আসে। জিয়ানা রনিকে দেখে রাস্তায় ইশারা করে। জিয়ানা হাঁটু গেড়ে বসে পড়ে সেখানে। চোখের পর্দা ঘোলা হয়ে আসে জমে থাকা জলে। মাটি থেকে মুখ তুলে আকাশের দিকে তাকায়। কিসের শত্রুতা তার সাথে প্রকৃতির? কার কি ক্ষতি করেছে সে?
কেন কাউকে আঁকড়ে ধরলেই তাকে হারিয়ে যেতে হবে? কেন কেউই জিয়ানা নিজের বলে থাকে না? ও কেন অবাক হয়ে জন্মাতে হলো তাকে? বুকে প্রচণ্ড চাপ অনুভূত হয়, গলার কাছে সেই চাপ কুণ্ডলি পাখি আটকে যায়। হা করে নিঃশ্বাস নিতে চায় কিন্তু ব্যর্থ হয়। ডান হাত মুষ্টি করে বুকে কিল দেয় পরপর, তবুও ছাড়া যাচ্ছে না নিঃশ্বাস। কি বেইমান হৃদয় তা! সবসময় নিজেকে ভালোবাসবে বলে বলে শেষমেশ ভালোবাসলো এক ভণ্ডনে তাকে। সে তো প্রথম থেকে তাকে ফাঁকি দিয়ে আসছে, আজীবনই দিবে। জিয়ানা যখন চুপচাপ রাস্তায় বসে আছে, পেছন থেকে রনি এগিয়ে আসে, হাতে একটা রুমাল। কিন্তু জিয়ানার কাছাকাছি যেতে কেউ তাকে সজোরে কিক মেরে ফেলে দেয় রাস্তার সাইডের মাটিতে। কক করে একটা শব্দ বের হলো রনির মুখ দিয়ে। জিয়ানার চোখের জল গাল বেয়ে গলার কাছে টি শার্টে জমা হচ্ছিল। সেই শব্দে পিছনে ফিরে দেখে মেহেদি ইসলাম রিভলভার তাক করে রেখেছে রনির দিকে। জিয়ানা উঠে দাঁড়িয়ে নিষ্প্রিয় দৃষ্টিতে তাকিয়ে দেখে সব। মেহেদি এগিয়ে গিয়ে ফাঁকা একটা গুলি করে বলে, নিজে নিজে সব বল, নাহলে নিজে নিজে সব বল, নাহলে নেক্সট গুলি তোর মগজে করবো। রনির সাথে দুই ছেলে দিক বেদিক ভুলে পালিয়ে যায় বনের ভেতরে। আর রনি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।